একটা বিমান 1955 সালে উড়ে গেল, কিন্তু সেটা ফিরে আসলো 1992 সালে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও আজকের গল্পটা এমন এক রহস্যময় ফ্লাইটকে ঘিরে যেটা আজও মানুষকে ভয় পাইয়ে দেয়। এই গল্পটা হলো ফ্লাইট 914। 1955 সালের 2 জুলাই নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইট 914। বিমানের মধ্যে ছিল প্রায় 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ফ্লাইটটি রাডার থেকে একেবারে উধাও হয়ে যায়। না কোনো বিপদ সংকেত আর না কোনো দুর্ঘটনার খবর। পুরো প্লেনটা যেন আকাশেই মিলিয়ে গেল। আজকে আমরা এরকমই একটা মুভি এক্সপ্লেন করব, যার নাম ফ্লাইট 914। মুভি শুরু হলে আমরা একটি উড়ন্ত বিমানকে দেখতে পাই, যেটা আমেরিকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বিমানটার মধ্যে মোট 200 জন যাত্রী ছিল। তারা বিমানটাকে চেক করে নিয়েই তারপর ফ্লাই করেছিল। সামনের আবহাওয়া একদম পরিষ্কার, কোনো সমস্যাই নেই। তারা খুব কম সময়ের মধ্যেই তাদের গন্তব্যে পৌঁছে যাবে। এজন্য যাত্রীরা গল্পগুজব করেই ভালোভাবে সময় কাটাচ্ছিল। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরই বিমানের সিস্টেমে কিছু সমস্যা দেখা দেয়। ক্যাপ্টেনের মনে হয় কোনো শর্ট সার্কিটের কারণেই হয়তো এরকম হচ্ছে, কিন্তু কো পাইলট বলে, আমি তো সবকিছু চেক করে তবেই বিমানটাকে ফ্লাই করেছি, তাহলে এরকম সমস্যা তো হওয়ার কথা নয়। এরপর দেখা যায় সমস্যাটা নিজে থেকেই ঠিক হয়ে গেছে, ফলে তাদের টেনশনও দূর হয়। কিন্তু তারা জানে না যে আরো কত ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এরপর তারা সামনের দিকে কিছুটা দূর যাওয়ার পর ক্যাপ্টেন দেখতে পায় সামনের দিকের আবহাওয়া হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চারিদিকের মেঘ কালো হয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, তারা 5 মিনিট আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে খবর পেয়েছিল সামনের দিকের আবহাওয়া পরিষ্কার, কোনো সমস্যাই নেই। তাহলে এইসব কিভাবে হলো? ক্যাপ্টেন গভীর চিন্তায় পড়ে যায়, কারণ এই অবস্থায় প্লেনটাকে সামনের দিকে নিয়ে যাওয়া অসম্ভব। তাই ক্যাপ্টেন শান্ত হয়ে যাত্রীদের যে যার সিটে বসে থাকতে বলে। ভয়ের কোনো সমস্যাই নেই, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যায় আকাশের মধ্যে অদ্ভুত ধরনের একটা সার্কেল তৈরি হয়েছে এবং তার ভেতর দিয়ে একটা তীব্র আলো বেরিয়ে আসছে। ক্যাপ্টেন বুঝতে পারছে না যে এটা আসলে কি। এরপর হঠাৎ করে বিমানটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মানে ক্যাপ্টেন এখন বিমানটাকে তার নিজের অধীনে আনতে পারছে না। ক্যাপ্টেন তবুও হাল ছাড়েনি, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, ওই গোলক সার্কেলটা বিমানটাকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, ফলে বিমানের গতিবেগও দ্বিগুণ বেড়ে যায়। ক্যাপ্টেন চেষ্টা করছে ওখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু ক্যাপ্টেন তার সমস্ত শক্তি দিয়েও শেষ রক্ষা করতে পারেনি। বিমানটা মুহূর্তের মধ্যেই সার্কেলটার মধ্যে ঢুকে পড়ে, আর কিছুক্ষণ পরই সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। তারা বুঝতে পারছে না তাদের সাথে এইসব কি হচ্ছে, কিন্তু তারা লক্ষ্য করে হঠাৎ করে কখন যেন রাত হয়ে গেছে, কিন্তু রাত হতে এখনো 1 ঘন্টা বাকি ছিল। তখন কো পাইলটের মনে হয় তারা হয়তো সবাই এই দুর্যোগের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই কখন রাত হয়ে গেছে কেউ আর বুঝতে পারেনি। কিন্তু ক্যাপ্টেনের এটা মনে হচ্ছিল না। তখন তিনি যাত্রীদের সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে কথা বলে, এখন রাত হয়ে গেছে। এরপর যাত্রীরা বাকি সময় কাটানোর জন্য তাদের নিজেদের ল্যাপটপ, মোবাইল বের করে ইন্টারনেট ইউজ করতে চায়, কিন্তু তারা খেয়াল করে তাদের ডিভাইসগুলোতে কোনো সিগন্যাল ছিল না, যার ফলে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছিল না। অন্যদিকে বিমানের মধ্যে রেডিও কাজ করছিল না, যার জন্য ক্যাপ্টেন কন্ট্রোল রুমের সাথে আর যোগাযোগ করতে পারছিল না, অথচ সবকিছু কানেকশনই ঠিকঠাক আছে। এরই মধ্যে তারা খেয়াল করে বিমানের বাকি সিস্টেম না কাজ করলেও র্যাডার সিস্টেমটা কাজ করছে, আর এটা ছিল অনেক পুরনো মডেলের র্যাডার। বিমানটাকে আপগ্রেড করলেও র্যাডার পাল্টানো হয়েছিল না। যেহেতু এখানে র্যাডার কাজ করছে, তাই তারা নিশ্চিত হয় এখন তারা সবাই সেফ আছে। কিন্তু তারা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, যে তারা এখন যে জায়গাতে রয়েছে সেখানে আরো ট্রাফিক থাকার কথা, আর মাত্র কয়েক ঘন্টা পরই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে, কিন্তু তাদের র্যাডারে কিছুই দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা এখন যে জায়গাটিতে রয়েছে সম্পূর্ণ একা, এবং তাদের নিচেই রয়েছে আটলান্টিক মহাসাগর। এর মানে তারা ভুল করে অন্য রাস্তায় প্লেনটাকে নিয়ে যাচ্ছে। তার উপরে তাদের র্যাডার সিস্টেম কাজ করছে কিনা তারা নিজেরাও জানে না। তার জন্য তারা বিমানটাকে আরো নিচের দিকে নিয়ে যেতে থাকে, যাতে তারা সঠিক রাস্তা খুঁজে পায়। কিন্তু হঠাৎ করে তাদের র্যাডারে একটা ছোট্ট সিগন্যাল ভেসে আসে। তাদের থেকে 20 কিলোমিটার দূরে একটা প্লেন আকাশে উঠছে, কিন্তু হঠাৎ করে র্যাডারের মধ্যে আরো অনেকগুলো প্লেনের সিগন্যাল ভেসে ওঠে। তারা অবাক হয়ে যায়, তারা বুঝতে পারছে না যে হঠাৎ করে এতগুলো প্লেন কোথা থেকে চলে এলো। এরপর তারা আরো কিছুটা সামনে যাওয়ার পর দূরের দিকে কিছু একটা দেখতে পায়, কিন্তু সেটা কি ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাদের মনে হয় হয়তো ওটা কোনো ধরনের মেঘ হবে, কিন্তু তারা যখন আরো কিছুটা সামনে এগিয়ে গেল, তারা যা দেখলো এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। তারা যেগুলোকে মেঘ ভেবেছিল, আসলে ওটা ছিল একটা শহর, যেখানে সেই সময় তখন যুদ্ধ চলছিল। মানে চারিদিকে তখন আগুন জ্বলছে আর বড় বড় বিস্ফোরণ হচ্ছে, যার ফলে উঁচু উঁচু বিল্ডিং গুলো ফেটে পড়ছে, আর চারিদিকে তখন শুধু যুদ্ধ বিমান উঠছে। ক্যাপ্টেন সহ প্লেনের বাকি যাত্রীরা এই ভয়ঙ্কর ধ্বংসলীলা দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। তাদের এটা মনে হচ্ছে যদি কোনো একটা যুদ্ধ বিমান তাদের প্লেনকে
তাদেরকে অ্যাটাক করে তাহলে তারা সবাই মরে যাবে। ইতিমধ্যেই দেখা যায় একটা যুদ্ধ বিমান তাদের দিকে আসছে। তারা দ্রুত বিমানটাকে আরো উপরের দিকে উঠিয়ে নেয়, ফলে তারা বেঁচে যায়। কিন্তু ওই বিমানে উপস্থিত একটা লোক এই ঘটনা সম্পর্কে কিছু একটা জানতো, তাই তিনি এই ব্যাপারে কিছু কথা বলার জন্য ক্যাপ্টেনের কেবিনের মধ্যে জোর করে ঢুকে পড়ে। এরপর তিনি ক্যাপ্টেনকে যা বলল, ক্যাপ্টেন কথাটা শুনে একদম থমকে দাঁড়িয়ে যায়। কি ছিল সেই কথাটা হলো তারা সবাই 1940 সালে, মানে যেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই সময় পৌঁছে গেছে। তার মানে তারা সবাই টাইম ট্রাভেল করেছে। যদিও এরা এখান থেকে বর্তমানে ফিরতে চায়, তাহলে তাদেরকে আবারও সেই জায়গায় যেতে হবে যেখানে মেঘের মধ্যে আগের মতো সেই গোলকটা তৈরি হবে। কিন্তু ক্যাপ্টেন এইসব পুরনো কথা কিছুতেই বিশ্বাস করছিল না। ক্যাপ্টেন লোকটাকে তার নিজের সিটে ফিরে যেতে বলে। ক্যাপ্টেনের আর মাথা কাজ করছে না, তাই তিনি বিরক্ত হয়ে আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারেও কোনো উত্তর আসে না। অন্যদিকে দুজন লোক বাইরের দৃশ্যগুলো দেখে সবকিছু স্কেচ করতে থাকে, যাতে সেখান থেকে বেরোনোর কোনো উপায় পাওয়া যায়। তারা ভাবতেই পারছে না যে তাদের নিচেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, মানে ওয়ার্ল্ড ওয়ার 2। অন্যদিকে ক্যাপ্টেন আবারও যখন রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, তখন তাদের সিগন্যাল কোনো একটা কন্ট্রোল সেন্টারের সাথে কানেক্ট হয়ে যায়, এবং তাদের কথা বলার ধরন দেখে ক্যাপ্টেন বুঝতে পারে তাদের প্লেনটা এখন ফ্রান্সের উপরে রয়েছে। যার ফলে ক্যাপ্টেন ওই লোকটার কথা বিশ্বাস করতে শুরু করে। এরপর ক্যাপ্টেন বিমানের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওই কন্ট্রোল সেন্টারে জানায়, কিন্তু ওই ছেলেটা কিছুই বুঝতে পারছিল না যে ক্যাপ্টেন কি বলছে, কারণ এরা সবাই বর্তমান থেকে অতীতে এসেছে, অর্থাৎ 17 জুন 1940 সালে ফিরে গেছে। এই জন্য ছেলেটা ক্যাপ্টেনের নাম, পরিচয় বা তিনি কি বলছে, কোথা থেকে আসছে কিছুই বুঝতে পারছে না, যার জন্য ক্যাপ্টেনের মাথা প্রচুর গরম হয়ে যায়। অন্যদিকে ওই দুটো লোক যারা স্কেচ করতেছিল, তারা এমন একটা নদীর ছবি এঁকে ফেলেছিল যেটার ব্যাপারে তারা এমন কিছু জানতে পেরেছিল যেটা বলার জন্য তারা ক্যাপ্টেনের কাছে চলে যায়। এরপর ওই লোকটা কন্ট্রোল সেন্টারের ছেলেটাকে জানায় যে তারা এখন ফ্রান্সের রেন নদীর উপরে রয়েছে। এমনকি তারা আকাশের মধ্যে এমন একটা সার্কেলের মধ্যে ঢুকে পড়েছিল যেখান থেকে তারা সবাই অতীতে চলে এসেছে। ছেলেটা তাদের কথা সিরিয়াস ভেবে তাদের হেড অফিসারকে ব্যাপারটা জানায়, এবং দ্রুত তাদেরকে সাহায্য করার জন্য নাইজেল নামের ছেলেটা ক্যাপ্টেনের সাথে আবারও যোগাযোগ করে, এবং কোথায় কিভাবে তারা ল্যান্ডিং করবে পুরো ব্যাপারটা তাদেরকে গুছিয়ে বলে। কিন্তু দেখা যায় হঠাৎ করে তাদের বিমানের চারপাশে কয়েকটা ফাইটার প্লেন তাদেরকে অ্যাটাক করার জন্য চলে আসে। ক্যাপ্টেন ব্যাপারটা বুঝতে পেরে তাদের বিমানকে আরো উপরের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তারপরেও ওই ফাইটার প্লেন গুলো তাদের পিছু করতে থাকে এবং তাদের বিমানে ফায়ার করতে থাকে। ফলে প্লেনের ভেতরে থাকা প্যাসেঞ্জার ভয়ে চিৎকার করতে শুরু করে। তাদের মনে একটাই প্রশ্ন, বাইরে এসব কি চলছে? অন্যদিকে যুদ্ধ বিমানগুলো তাদের পিছু কিছুতেই ছাড়তে চাইছিল না, যার ফলে ক্যাপ্টেন তার সমস্ত শক্তি দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য বিমানকে আরো 2000 ফিট নিচে নিয়ে চলে যায়, যার ফলে যুদ্ধ বিমানের মধ্যে একটা বিমান বিস্ফোরণ হয়ে যায়। এরপর ক্যাপ্টেন আবারও বিমানটাকে উপরের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তারপরেও ওই বিমানগুলো তাদের পিছু ছাড়তে চাইছিল না, তারা আরো ফায়ার করতে থাকে। ফলে বিমানের মধ্যে একটা গুলি লেগে ছিদ্র হয়ে যায়, এবং সেই গুলিটা সোজা গিয়ে কো পাইলটের শরীরে লাগে। ফলে কো পাইলট যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন একটা ক্রু মেম্বার এসে তার সেই জায়গাটা ড্রেসিং করে দেয়, এবং ওই ক্রু মেম্বারটি বলে বিমানের বাকি প্যাসেঞ্জার গন্ডগোল করতে শুরু করেছে। তখন ক্যাপ্টেন, কো পাইলট এবং ক্রু মেম্বারটাকে বিমান সামলাতে দিয়ে চলে যায়। ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের সমস্ত সত্যি কথা বলে দেয় যে তারা এখন 1940 সালে টাইম ট্রাভেল করে পৌঁছে গেছে, আর তারা এখন একটা ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে, অর্থাৎ তারা এখন ফ্রান্সের উপরে রয়েছে, আর তাদের নিচে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ক্যাপ্টেন সবাইকে শান্ত হয়ে বসতে বলে, আর বিমানটাকে একটা সেফ জায়গার মধ্যে ল্যান্ডিং করার জন্য তাদের দুজনকে প্রয়োজন হবে, কেননা প্লেনের গিয়ার বক্সে কিছু সমস্যা হয়েছে, যার কারণে তাদের বিমানের চাকা খুলছে না। এরপর বিমানের মধ্যে থাকা একটা ছেলে এবং একটা মেয়ে ক্যাপ্টেনের সাথে সেখানে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর তারা কার্গো এরিয়ার মধ্যে সবকিছু ঠিকঠাক করে, কিন্তু দেখা যায় তারপরেও চাকা খুলছে না। তখন তারা গিয়ার বক্সকে খুলে দেখে তার মধ্যে কিছু একটা আটকে আছে, যেটা থেকে ক্যাপ্টেন নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই ছেলেটা ক্যাপ্টেনকে যেতে মানা করে, কারণ বিমানটাকে চালানোর জন্য দুজন পাইলটের প্রয়োজন হবে। যদি ক্যাপ্টেনের কিছু হয়ে যায় তাহলে বিমানকে কন্ট্রোল করার জন্য কেউ থাকবে না। তাই জন্য ছেলেটা নিজে নিচে গিয়ে ঠিক করে, কিন্তু বাইরে বাতাসের পরিমাণ এতটাই যে সে উপরের দিকে উঠে আসতে পারছে না। তাই জন্য ক্যাপ্টেন কো পাইলটকে গিয়ার বক্স বন্ধ করে দিতে বলে, যার জন্য ছেলেটা উপরে উঠে আসতে পারে।
তারা কাজটা করতে পেরে খুবই খুশি হয়। এরপর ক্যাপ্টেন বিমানের মধ্যে ফিরে এসে আবারও নাইজেল নামের ছেলেটার সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন তাকে একটা সেফ জায়গার লোকেশন দিতে বলে যেখানে তারা সুরক্ষিতভাবে ল্যান্ডিং করতে পারবে, কিন্তু নাইজেল তাদেরকে সেফ জায়গার সন্ধান না দিয়ে তাদের টেকনোলজি রাডার সম্পর্কে সব ডিটেলস বলতে বলে। তারা যদি বলে তাহলে নাইজেল তাদেরকে সেই জায়গার সন্ধান দেবে। তখন ক্যাপ্টেন তার কথাই রাজি হয়ে যায় এবং র্যাডারের ব্যাপারে নাইজেলকে সবকিছু বলে দেয়। তখন নাইজেল সবটা শোনার পর তাদের একটা সেফ জায়গার ব্যাপারে বলবে। ঠিক তখনই দেখা যায় ফাইটার প্লেনগুলো আবারও তাদেরকে আক্রমণ করতে চলে আসে, যার ফলে নাইজেলের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ফাইটার প্লেন থেকে একটা মিসাইল ছেড়ে দেয়। ক্যাপ্টেন এটা দেখতে পেয়ে তাদের বিমানটাকে একটু ওপরের দিকে উঠিয়ে নেয়, ফলে তারা বেঁচে যায়। কিন্তু মিসাইলটা বিস্ফোরণ হওয়ার পর তার এফেক্টে বিমানের জানালার কাঁচগুলো সব ভেঙে যায়, যার ফলে বিমানে থাকা প্যাসেঞ্জাররা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কিন্তু আবার একটা ফাইটার প্লেন তাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করে, কিন্তু ক্যাপ্টেন খুবই বুদ্ধি আর চালাকির সাথে তাদের বিমানকে ওপরের দিকে উঠিয়ে নেয়, যার ফলে ওই দুটো ফাইটার প্লেনের সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরণ হয়ে যায়। ক্যাপ্টেন কোন রকমের বিমানটাকে সামলে নিয়ে আবারও স্বাভাবিকভাবে উঠতে শুরু করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় কোথা থেকে একটা মিসাইল এসে বিমানের ইঞ্জিনের সামনে গিয়ে বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সেই আগুন নিভে গিয়ে ইঞ্জিন আবারও ঠিক হয়ে যায়। তখন ক্যাপ্টেন আবারও নাইজেলের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে তাদের বিমানের র্যাডার তাদেরকে গিফট করতে চায়, যাতে তারা আর তাদেরকে আক্রমণ না করে এবং তারা সুরক্ষিতভাবে এয়ার ড্রপের মাধ্যমে ল্যান্ডিং করতে পারে, কারণ ক্যাপ্টেনের কাছে এছাড়া কোনো উপায় ছিল না। তখন নাইজেল তাদের হেড অফিসারকে পুরো ব্যাপারটা বলে এবং দ্রুত হেড অফিসার সমস্ত ফাইটার প্লেনগুলোকে আক্রমণ করা বন্ধ করতে বলে। অন্যদিকে ক্যাপ্টেন বিমানের রাডার সিস্টেম একটা এয়ার ড্রপের মাধ্যমে বিমান থেকে নিচে ফেলে দেয়, যাতে তাদের টিম সেটাকে উদ্ধার করে হেড অফিসারের কাছে পৌঁছে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় বিমানের দিকে আরো একটা মিসাইল ছুটে আসছে, কিন্তু এবার আর ক্যাপ্টেন বাঁচাতে পারলো না, কারণ মিসাইলটা সোজা এসে বিমানের বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে বিমানের মধ্যে বেশ বড় আকারের একটা ছিদ্র হয়ে যায় এবং বাইরের প্রবল বাতাস তার ভেতর দিয়ে ঢুকতে শুরু করে। বাকি প্যাসেঞ্জার এই প্রবল বাতাস কিছুতেই সহ্য করতে পারছিল না। বিমানের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় আর ওই ছিদ্রটা থেকে একটা মেয়ে বাতাসের চাপে বাইরে ছিদ্র হয়ে যায়। ক্যাপ্টেন পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানটাকে কন্ট্রোলে আনার। অন্যদিকে নাইজেলের টিম রেডার উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। নাইজেল আর তার টিম এই নতুন টেকনোলজিকে পেয়ে তারা খুবই খুশি হয়। অন্যদিকে বিমানের মধ্যে ক্যাপ্টেন লক্ষ্য করে তাদের ফিউজ শেষ হয়ে গেছে, বিমান যে কোনো মুহূর্তে ক্র্যাশ হতে পারে। ক্যাপ্টেন দ্রুত নাইজেলকে সেটা স্ক্যান করে তাদের রাস্তা দেখাতে বলে। অন্যদিকে নাইজেল রাডার স্ক্যান করে তাদের একটা সেফ রাস্তা দেখায় যেখান থেকে তারা ল্যান্ডিং করতে পারবে। কিন্তু ক্যাপ্টেন আকাশের মধ্যে সেই জিনিসটাকে আবারও দেখতে পায়, যেটার ভেতরে ঢোকার পর তারা 1940 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৌঁছে গেছিল। তার মানে এখান থেকেই তারা আবারও বর্তমানে ফিরতে পারবে। ক্যাপ্টেন তার বন্ধু নাইজেলকে শেষবারের মতো বিদায় জানিয়ে সার্জেন্টের মধ্যে ঢুকে পড়ে। এরপর তারা টাইম ট্রাভেল করে আবারও বর্তমানে পৌঁছে যায়, যেখানে কন্ট্রোল সেন্টারের সাথে তাদের রেডিও কানেক্ট হয়ে যায় এবং ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে তাদেরকে একটা ক্লিয়ার রাস্তা দিতে বলে যেখানে তারা ল্যান্ডিং করতে পারবে। এরপর তারা একদম সেফ ভাবে ল্যান্ডিং করতে পেরে খুবই খুশি হয়, কারণ তারা যে জায়গার মধ্যে পৌঁছে গেছিল সেখান থেকে বেঁচে ফেরা একটা অসম্ভব ব্যাপার ছিল। এর সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প সাইড 914। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাও, আর এমন আরো মুভির এক্সপ্লেন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।